ওই গেট খুলতো, মনে হয় ময়লা নিতে এসেছে। এলোমেলো পায়ে ছুটতে ছুটতে গেটের কাছে গেল আরশি। ছিটকিনি খুলতেই বুটের ধুলো উড়িয়ে ভেতরে ঢুকলো তিনজন পুলিশ, একজন ইন্সপেক্টর ও দুজন মহিলা কনস্টেবল। স্পর্শী অবাক নয়নে তাকিয়ে রইল তাদের দিকে। ইতিমধ্যেই প্রতিবেশীরা যে যেখান থেকে পারছে উকি দিয়ে তামাশা দেখছে। একজন মহিলা কনস্টেবল স্পর্শীর উদ্দেশ্যে বলল, আপনি কি স্পর্শিয়া শিকদার? মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই হাতে হ্যান্ডকাপ পরল মহিলাটি। ইন্সপেক্টর বলে উঠল, পিয়া শিকদারকে কৌশলে খুন করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। মৃত ব্যক্তির বড় ভাই পর শিকদার আপনার নামে মামলা করেছেন, আর সাক্ষী হিসাবে পিয়া শিকদারের 3জন রুমমেট প্রিন্ট সিগনেচার করেছেন। এক্ষুনি আমাদের সাথে যেতে হবে আপনাকে। অবাক হয়ে তাকিয়ে রইল স্পর্শী। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। হুট করেই এমন কিছু ভেবে উঠতে পারছে না সে। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। শুধু আলতো কান্না ভেজা স্বরে বলল, আমি কিচ্ছু করিনি। টেনে নিয়ে গাড়িতে তুলল স্পর্শীকে। আর সে উদ্ভ্রান্তের ন্যায় কাঁদছে আর বলছে, আপুকে ছেড়ে দিন, ওকে ছাড়ুন, ও কিছু করেনি। ঝাপসা চোখে রাস্তার মাঝখানে দাঁড়ালো আরশিকে দেখে নিল একবার। দূরে অবস্থানরত কালো রঙের গাড়িটা দেখতেই মস্তিষ্ক সচল হয়ে উঠল স্পর্শীর। ইতিমধ্যেই গাড়ি স্টার্ট দিতে শুরু করেছে ড্রাইভার। চিৎকার করে আরশির উদ্দেশ্যে বলল, বাসার ভেতরে যা, মা না আসা অবধি বাইরে বের হবি না। ক্রমান্বয়ে বলতে থাকা বাক্যগুলো আর শোনা যাচ্ছে না, কেননা গাড়ি ইতিমধ্যেই সোসাইটি গেট থেকে বেরিয়ে চলে গেছে রেডিও কলোনির উদ্দেশ্যে। সেখান থেকেই হয়তো থানা স্ট্যান্ডের দিকে যাবে। পাগলের মতো কাঁদতে লাগলো আরশি। গেটের ভেতর ঢুকে গেট লাগাতেই ওপাশের রুম থেকে এক প্রতিবেশী মহিলা বলল, আরে তুই আবার কই যাস? তোর বোনরে পুলিশে ধইরা নিয়ে গেছে, আর তুই বাসায় বইসা থাকবি গা? হেঁচকে তুলে আরশি বলল, আম্মু তো বাসায় আসেনি, আমাকে তো বাসায় থাকতে বললো আপু। মুহূর্তেই ওপাশের মহিলা বলে উঠল, তুই কি পাগল? তোর মায়ে কি জানে তোর বোনরে পুলিশে ধরছে? তুই আগে যা তোর মায়ের কাছে গিয়া বলবি, তারপর তো তোর মায়ে আইব, উকিলের কাছে যাইব। এমন কইরা বইয়া থাকলে কি হইব? খুনের আসামি তোর বোন, কিছুক্ষণের মধ্যেই রিমান্ডে নিব। আল্লাহ গো আল্লাহ, রিমান্ডে নিলে কি আর বাইচা আইব? মায়াডার তো আর ইজ্জতই থাকবো না। কি না কি করে রিমান্ডে নিয়া ওই বেটা পুলিশগুলাই। ওরা তো সব সময় নেশা কইরাই রিমান্ডে যায়। আরশি পাগল হয়ে গেল। প্রতিটা কথাই প্রাণটা ভেতর থেকে ছিঁড়ে আসতে চাইছে যেন। দ্রুত গেট খুলে ছুটল রাস্তার দিকে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে দৌড়তে লাগলো। ইতিমধ্যেই পেছন থেকে একটা গাড়ি এসে থামলো রাস্তায়। আরশিকে দেখে ভেতর থেকে এক মোটা তাজা পুরুষ বেরিয়ে এসে আলতো হেসে বলল, তুমি আরশি? তোমার মা আমাকে পাঠিয়েছে তার ফোনটা নিতে। আমার বোন তোমাদের পার্লারই আছে, ও ওখানে সাজছে। ফোনটা কি দেবে আমায়? থেমে, একে তুমি কাঁদছো কেন? আর এভাবে রাস্তার মধ্যেই বা ছুটছো কেন? আরশি দিশা হারিয়ে ফেলল। বলল, আম্মুর কাছে যাব, আমার দরকার আছে, ফোন দিতে পারবো না এখন। লোকটি কিছুক্ষণ ভাবলো, বলল, ঠিক আছে, আমার গাড়িতে বসো, পৌঁছে দিচ্ছি আমি। আরশি উঠল না। লোকটির দিকে নিশ্চুপ হয়ে তাকাতেই হেসে বলল, আরে আমি চিনি তো, আমাদের পার্লার তো এনাম মেডিকেলের কাছেই। ওঠো, আমি পৌঁছে দিচ্ছি। বলেই হাত ধরে গাড়িতে উঠালো। জায়গাটা অনেকটা জনমানবহীন, দূরেই ময়লার স্তূপ ফেলা। কিছুটা সংকোচ নিয়ে ভেতরে ঢুকে লোকটার দিকে তাকাতেই হেসে দিল। বাম হাত থেকে স্প্রেটা বের করে পুশ করতেই ঢলে পড়ল আরশি। পা এবং মুখ বেঁধে ব্যাক সিটে শুইয়ে ড্রাইভিং সিটে চলে এলো লোকটি। পকেট থেকে ফোন বের করে কল করতেই ওপাশ থেকে রিসিভ হলো। বলল, ভাই হয়ে গেছে। ওপাশ থেকে কোনো সারা শব্দ এলো না। কিছুক্ষণ পর বলল, সোজা সিরাজপুর। নিস্তেজ হয়ে 14 শিকের এক ছোট্ট কুঠুরির মধ্যে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে স্পর্শিয়া। সারা মস্তিষ্ক জুড়ে শুধু চিন্তারা বিচরণ করছে। কি থেকে কি হয়ে গেল? এমনটা তো হওয়ার কথা ছিল না। তাহলে কেন হলো? কি করা উচিত এখন তার?
না, এভাবে বসে থাকলে তো হবে না। বাড়িতে আরশি একা রয়ে গেছে, মাও তো পার্লারে। আদেও শুনেছে কিনা কে জানে। সেও শরীরে ভর দিয়ে অনেক কষ্টে উঠে দাঁড়ালো। দুটো শিক শক্ত করে ধরে এক কনস্টেবলের উদ্দেশ্যে বলল। পিয়াস শিকদার কিভাবে মারা গেছে? মহিলাটি তির্যক চাহনিতে স্পর্শের দিকে চাইল। পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে অবহেলার স্বরে বলল। গলায় ফাঁস দিয়েছে। স্পর্শে জোরে শ্বাস নিল, এরপর চিৎকার করে বলল। একটা ছেলে তার নিজস্ব ইচ্ছায় তার নিজের রুমে বসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। না আমি তার কাছে ছিলাম, আর না তো মৃত্যুর আগে তার ফোনে কোনো রকম কন্ট্রাক্ট করেছি। তাহলে কোন ভিত্তিতে আপনারা আমাকে এখানে ধরে এনেছেন? সামনের রুমে ডেস্কে বসা ইন্সপেক্টর এগিয়ে এলো সেলের দিকে। স্পর্শের উদ্দেশ্যই ছিল তার কাছ পর্যন্ত পৌঁছনো। তিনি কাছে আসতেই মৃদুস্বরে হাঁক ছেড়ে বললেন। এই মেয়ে, চেঁচাচ্ছ কেন? মুহূর্তেই পুনরায় চেঁচিয়ে স্পর্শী বলল। আমাকে এখানে কেন ধরে আনা হয়েছে? লোকটি সুচালো চোখে স্পর্শীর দিকে তাকালো। সেই দৃষ্টিগুলো সরাসরি স্পর্শীর আত্মসম্মানে বিঁধল, কিন্তু তাও কোনো টু শব্দ করল না। তোমার বোনের সাথে সম্পর্ক ছিল মৃত পিয়া শিকদার সাথে। হুট করে সে সম্পর্কে ঝামেলা বাঁধলে তুমি আর তোমার বোন পুরো ক্যাম্পাসে সবার সামনে ইচ্ছে মতো তাকে পেটাও। আবার সেটাও ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছ, যার কারণে লজ্জায় সে আত্মহত্যা করেছে। এর পরিপ্রেক্ষিতে তার বড় ভাই কেস করেছে, আর সাক্ষী ছিল তার 3 জন বন্ধু। এর থেকে আর কি প্রমাণ চাও? স্পর্শী হতবাক হয়ে গেল, বলল। আমি সেই ভিডিও আপলোড করিনি, আর না তো তা ধারণ করেছি। এটা হয়তো ক্যাম্পাসের অন্য কেউ করেছে, আর বাকিটা রইল মেরেছি বলে। তো বেশ করেছি। আমার বোনকে ডিস্টার্ব করছিল বাজেভাবে, যার কারণে মেরেছি। ওর চরিত্রের ঠিক নেই। শুধু আমি না, ভার্সিটির প্রতিটা স্টুডেন্টকে ও জ্বালাতো। আর এই যে আপনি 3 জন সাক্ষীর কথা বলছেন, আমি পুরো ভার্সিটির স্টুডেন্টদের কথা বলছি। প্রত্যেকে আমার হয়ে সাক্ষী দেবে। গিয়ে জিজ্ঞেস করুন আপনার এমপির ভাইয়ের সম্পর্কে। ইন্সপেক্টর কোনো উত্তর দিল না, তাড়াহুড়ো করে চলে গেল থানার বাইরে। কিছুক্ষণের মধ্যেই কান্নারত অবস্থায় থানায় ঢুকলো পিপাসা। স্পর্শীকে লকআপের মধ্যে দেখতেই অস্থির হয়ে উঠল, বারবার বিলাপ করে বলল। তোকে হাজারবার এসব ঝামেলা থেকে দূরে থাকতে বলেছিলাম, শুনলি না তো আমার কথা? এবারে কি হবে? কেন মারামারি করতে গিয়েছিলি ছেলেদের মতো? স্পর্শী মায়ের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল। ওই ছেলেটা ওর বন্ধুদের সাথে নিয়ে আরশিকে তুলে নিয়ে যেতে চেয়েছিল সেদিন, তাই মেরেছি। কিন্তু ওটার ভিডিও আমি ছাড়িনি। পিপাসা মহিলা কনস্টেবলের দিকে তাকিয়ে। কোথাকার না কোথাকার ছেলে আত্মহত্যা করে মরেছে, তার জন্য আমার মেয়েকে কেন ধরে এনেছেন? ও কি করেছে? ও তো হোস্টেলেও থাকে না, আমার সাথে বাসায় থাকে। তাহলে ওকে কেন খুন কেসে ফাঁসালেন আপনারা? বলেই চারিদিকে তাকালো। হুট করেই স্পর্শীর দিকে তাকিয়ে বলল। আরশি কই? মিনতি ভাবি বলল যে ও তোর গাড়ির পেছন পেছন ছুটেছে, কিন্তু ওকে থানায় দেখছি না, বাসায়ও নেই। তাহলে ও কোথায়? চমকে উঠল স্পর্শী, মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে গেছে তার। উদ্ভ্রান্তের মতো বলল। ওকে তো বাসায় থাকতে বলেছিলাম, তাহলে কোথায় গেল? মা, তুমি এক্ষুনি যাও, আমার কথা চিন্তা করো না, ওকে খোঁজো, যাও। পিপাসা কোনো সময় নষ্ট না করেই ছুটল থানা থেকে। স্পর্শী উদ্ভ্রান্তের মতো করতে লাগলো। যে ভয়টা সে পাচ্ছিল সেটাই হলো। পুরুষ মানুষকে মোটেও বিশ্বাস নেই তার। কনস্টেবলের উদ্দেশ্যে বলল। আমার বোনকে খুঁজুন প্লিজ, ওকে পাওয়া যাচ্ছে না। তাই এমপি ওকে জোর করে তুলে নিয়ে গেছে। আমি জানি, ওই এমপিকে ধরুন, না হয় আমাকে ছেড়ে দিন, আমায় যেতে দিন প্লিজ। বোনকে খুঁজতে হবে। মা একটুতেই অসুস্থ হয়ে পড়বে। আমার যে বাপ ভাই নেই, বোনকে খুঁজতে হবে আমাকে প্লিজ। বলতে বলতে হাঁটু মুড়িয়ে বসে পড়ল ফ্লোরে। এরই মধ্যে কানে বাজলো এক বিরক্তিকর কণ্ঠ, যিনি আফসোসের স্বরে বলছেন। ইস, মাথা খারাপ হয়ে গেছে আপনাদের খুনের আসামির, যে কিনা কোনো রকম শাস্তি ছাড়াই জেল থেকে ছাড়া পেতে চাইছে। থেমে স্পর্শীর একদম কাছাকাছি চলে এলো পরশ। মাঝখানে শুধুমাত্র কয়েকটা লোহার শিকের ব্যবধান। নিচু স্বরে বলল। বোনকে খুঁজতে যাবে? আচ্ছা বাদ দাও, সে তুমি খুঁজতে যেতেই পারো,
তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে তোমার অনুভূতিটা জানতে এসেছে কেমন লাগছে মনকে হারিয়ে। উপস, এত তাড়াতাড়ি অনুভূতির কি বুঝবে? যখন ছিন্ন ভিন্ন লাশটা সামনে আসবে তখনই অনুভূতির প্রকাশ পাবে, তাই না? চকিতে উঠে দাঁড়ালো স্পর্শী। সারা শরীর রাগে ক্ষোভে ঘিন ঘিন করছে, শরীরের রক্তগুলো টকবক টকবক করে ফুটছে। 6 ইঞ্চি ব্যবধানের শিকের ফাঁক গলিয়ে দুহাত দিয়ে পরশের কলার চেপে ধরল। এর আগে গিজগিজ করতে করতে বলল, আমার বোনের একটা চুল পরিমাণ ক্ষতি করলেও সেটার মহাসাগর পরিমাণ পাল্টা আঘাত আপনি পাবেন। আমাকে ঠুনকো ভাববেন না মোটেও। আমার বোনকে সম্মানের সাথে আমার মায়ের হাতে তুলে দিন, না হলে হিতে বিপরীত হবে। পরশ আলতো হাতে স্পর্শীর হাত ছাড়ালো নিজের কলার থেকে, এরপর নিচু স্বরে বলল, হ্যাঁ, তুলে তো দিবই, তবে সেটা সম্মান সহ দিতে পারবো কিনা কথা দিতে পারছি না। মুহূর্তেই এক দলা থুথু ছুঁড়ে মারল পরশের মুখের দিকে। পরশের মুখের উপর তাজ্জব হয়ে গেল পরশ। স্পর্শী চেঁচিয়ে উঠে বলল, চরিত্রহীন অসভ্য, তোর মতো জানোয়ারকে জনগণের প্রতিনিধি কে বানিয়েছে? আদৌ কি তোর এই নিকৃষ্ট চেহারা সবাই জানে? না জানলেও সমস্যা নেই, খুব শীঘ্রই জানবে। মাত্র 24 ঘন্টা, এর মধ্যেই ওই জেল থেকে সম্মানের সাথে আমি ছাড়া পাবো। মাইন্ড ইট। রাগের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল পরশ। বাম হাত দিয়ে ঘেন্নার সাথে গায়ের থুতো মুছেই স্পর্শের চুল ধরে ফেলল। এ যেন চুলের উপর কোনো ভয়ঙ্কর দানবের থাবা পড়েছে। যন্ত্রণায় ঠোঁট কামড়ে ধরে কান্না আটকালো। পরশ নিচু স্বরে বলল, তোর বোনকে খুঁজে পাচ্ছিস না বলে এই রাগ, অথচ তুই যে আমার জলচন্দ্র ভাইটাকে খুন করেছিস। তার বেলায় এখন দেখ কত কষ্ট লাগে প্রিয়জন হারাতে, আর মুক্তি সারা জীবনও পাবি না। একই এমপি সাহেব, আপনি এসব কি করছেন? অন্তত আপনার মতো ব্যক্তি থেকে আমি এটা আশা করিনি। বুঝতে পারছি ভাইয়ের মৃত্যুর অনেকটা রাগ আপনার ভেতরে, তাই বলে কোনো আসামির গায়ে এভাবে হাত তুলতে পারেন না আপনি। ইন্সপেক্টর ভেতরে ঢুকেই বললেন। পরশ নিজেকে সংযত করলো। স্পর্শী ব্যঙ্গ করে বলল, এটার কি দেখলেন? এর থেকেও জঘন্য লোক উনি, ব্যাস সেটা সবাইকে দেখিয়ে বেড়ান না। রাত কেটে ভোর হলো। ভোর পেরিয়ে দুপুর শেষ, বিকেল হতে চলল। সেলের এক প্রান্তে হাঁটু মুড়িয়ে বসে আছে স্পর্শী। প্রতিটি সেকেন্ড যেন দিনের মতো কাটছে। আরশির কথা পুলিশকে বললেও তারা গ্রাহ্য করেনি। বান্ধবী বা অন্য কারো বাসায় হয়তো আছে বলে এড়িয়ে গিয়েছে। জোর দিলে তারাও চোর খাটিয়ে বলে তারা দেখছে। মাত্র তো 24 ঘন্টা হলো, এত তাড়াতাড়ি খুঁজে কি করে পাবে? স্পর্শী হতাশ হয়ে তাকিয়ে রইল থানার মেইন দরজার দিকে। এরই মধ্যে বেশ কয়েকটা পায়ের আওয়াজ এলো। সামনের রুমে বসা দারোগার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে সেলের দিকে এগিয়ে এলো। এরা স্পর্শীর অপরিচিত কেউ নয়। মায়ের সাথে উকিল, পাশেই ফারজানা, রুমি আপু, ভার্সিটির ছাত্রনেতা সহ আরও বেশ কিছু শিক্ষার্থী। তাদের দেখতেই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল স্পর্শীর। উকিল বলল, তোমার বিরুদ্ধে প্রত্যক্ষ কোনো মামলা নেই, আর যেহেতু এটা সুসাইড তাই জোরটাও অনেক কম। কোর্ট থেকে আগাম জামিন নিয়ে এসেছি, তবে যতদিন না পর্যন্ত এই কেসটা শেষ হবে ততদিন পর্যন্ত তুমি পুলিশের নজরে থাকবে। তাছাড়া প্রতিদিন থানায় এসে হাজিরা দিয়ে যেতে হবে, তবে এই সময়টার মধ্যে চেষ্টা করবে কোনো ঝামেলায় না জড়াতে। সব ফর্মালিটি পূরণ করে থানার সামনে বের হতেই পিপাসা স্পর্শীর পায়ের কাছে বসলো। হাউ মাউ করে কেঁদে বলল, তোরে ছাড়ানোর ইচ্ছা আমার ছিল না, বরং তুই জেলে থাকলেই আমি নিশ্চিন্ত থাকতাম। তোর পায়ে পড়ি, আমার ছোট্ট মেয়েটারে এনে দে। কত না কত শত্রু বানাইছিস তা তুই জানিস। আমার মেয়েটারে বলি দিস না, ওরে আয়না দে। আজ 1.5 দিন শেষ, ইজ্জতটুকু তো জানি পাইলামই না, অন্তত প্রাণটুকু আমার কাছে দিয়া দে। আমি তোর পায়ে ধরি, মেয়েটারে পাইলে আমি ওরে নিয়ে অনেক দূরে চলে যাব। তোর ইচ্ছে মতো তুই থাকিস, তোরে বাধা দিব না। আমার আরশিরে এনে দে। বিকাল 4:30। রাজাপুরের রাস্তায় মাত্র চাকা রাখলো ড্রাইভার। পরশ এক ধ্যানে তাকিয়ে আছে বাইরের দিকে। শরীরে যেন কোনো সার নেই। বিশ্বাসই হচ্ছে না তার ছোট্ট ভাইটা আর নেই। এই তো পেছনের অ্যাম্বুলেন্সেই রাখা আছে পিয়াসের অস্ত্র চালনা করা ছিন্ন ভিন্ন শরীরটা।
হয়তো স্টিচ করা, কিন্তু তারপরেও ভয়ঙ্কর সেই লাশ। পরশ নির্বাক হয়ে সিটে হেলান দিয়ে বসে আছে। গতকালই পাভেল বাড়িতে চলে গেছে। সেই থেকে চাচা থেকে শুরু করে পরিবারের প্রতিটি সদস্য একের পর এক ফোন করে চলেছে তাকে, কিন্তু সেই পরিজনদের ভয়ঙ্কর আর্তচিৎকার পরশ নিতে পারবে না, যার কারণেই ফোন ধরেনি। নিজের উপর এক অপরাধ বোধ জন্মালো। না, সে পারেনি চাচার কথা রাখতে, পারেনি মা বাবার দেওয়া দায়িত্বের বোঝা নিতে। 6 বছরের ছোট্ট ভাইটাকে সেই তো নিজের কাঁধে নিয়েছিল পঞ্চম শ্রেণী থাকাকালীন। পাভেলকে যতটা শাসন করত তার শিকেটুকুও পিয়াসকে করেনি। অবাধ স্বাধীনতা, আমোদ ফুর্তিতে মোমের মতো মানুষ করেছে। পাভেলকে রাজনীতিতে জড়ানোর সম্পূর্ণ স্বাধীনতা দিলেও পিয়াসকে এসবের ধারে কাছেও ঘেঁষতে দেয়নি। এই নিরাপত্তাহীন ঝুঁকিপূর্ণ জীবনযাপন থেকে রেখেছে অনেক দূরে, যাতে গায়ে আঁচড়টুকুও না লাগে। অথচ আজ সামান্য এক মেয়ের ফাঁদে পড়ে নিজের জীবনটাকেই শেষ করে দিল। ভাবনার মধ্যেই আবারও ফোন বেজে উঠল। ফোন ওঠাতেই অবাক হয়ে গেল। মনের মধ্যে থেকে বলে উঠল, ও কি করে ফোন দেবে? স্ক্রিনের উপর জলজল করে ভেসে উঠল অসভ্য মেয়ে নামটি। মুহূর্তেই রিসিভড করলো ফোন। বলল, জেলের ভেতর ফোন কি করে পেলে তুমি? দাঁতে দাঁত চেপে নিজের রাগটাকে কন্ট্রোল করলো স্পর্শী। শান্ত কণ্ঠে বলল, আমি জামিন পেয়েছি। আপনাদের পক্ষ থেকে তো কোনো শক্ত প্রমাণ দিতে পারেননি, তাই কোর্ট থেকে আমায় ছেড়ে দিয়েছে। এই কদিন হাজিরা দিতে হবে থানায় গিয়ে। রাগে সারা শরীরটা গিজগিজ করে উঠল পরশের। বলল, খুব শীঘ্রই আবার জেলে ঢুকবে, তো আজীবনের জন্য। আমি কেন ফোন করেছ জানাতে? স্পর্শী কম্পিত কণ্ঠে বলল, শুনুন, দেখুন, আপনি ফোন কাটবেন না প্লিজ। আমার কথা আছে, বেশিক্ষণ লাগবে না, মাত্র 5 মিনিট প্লিজ। ওপাশ থেকে কোনো সারা শব্দ এলো না। স্পর্শী পুনরায় বলল, দেখুন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। ইনফ্যাক্ট আপনার ভাইয়ের সাথেও ছিল না। কিন্তু পিয়াসের এই উগ্র কাজকর্মগুলোর প্রতিবাদ করতে গিয়ে একটা সময় এমন হয়ে গিয়েছে যে আমি কেন, ভার্সিটির কেউই ওকে সহ্য করতে পারে না। ও ভার্সিটিতে আসা প্রতিটা নতুন মেয়ে স্টুডেন্টদের র্যাগিং করত, প্রতিটা মেয়েকে উত্ত্যক্ত করত। আর বিশ্বাস করুন, আরশির সাথে ওর কোনো সম্পর্ক ছিল না। আমার বোন তো ওকে চিনতই না। মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে ও, একদম বাচ্চা, ভীষণ ভীতু। আপনার ভাই আমায় পছন্দ করত, কিন্তু আমি ওর প্রপোজালে কখনো রাজি হইনি, বরং ওকে অপমান করেছি বারবার, আমায় বিরক্ত করায়। শেষে ও আমার ওপর ক্ষোভ মেটাতে আমার বোনকে তুলে নিয়ে যেতে চেয়েছিল সেদিন। ওর বন্ধুবান্ধব সাথে ছিল, যার কারণে আমি ওকে পিটিয়েছিলাম ক্যাম্পাসে। আর ওটা কে ভিডিও করেছে আমি জানি না। আমি এগুলো সম্পর্কে কিচ্ছু জানি না, বরঞ্চ আমি ওই ডিপার্টমেন্টের গ্রুপে ভিডিওটা যেই ছাড়ুক সেটা ডিলিট করার ব্যাপারে একজন সাইবার এক্সপার্টের সাথে কথা বলেছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি মাঝখানে পিয়াস হুট করে এমন একটা কাজ করে বসবে। প্লিজ বোঝার চেষ্টা করুন, এত কিছুর মধ্যে আমার বোন একদম নির্দোষ। ও কিছু জানেই না, ছেড়ে দিন ওকে প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিকানাটা বলুন, আমি গিয়ে নিয়ে আসব। প্রমিস, আপনার নাম আমি কাউকে বলবো না। আপনার পলিটিক্সে কোনো প্রভাব পড়বে না। আমার বোনকে দিয়ে দিন, আমিই তো মেরেছি পিয়াসকে। আপনি যা করার আমার সাথে করুন, ওকে ছেড়ে দিন, ভীষণ ভয় পায় ও। থেমে কান্না আটকে বলল, আপনি আমার বড় ভাইয়ের মতো, প্লিজ আরশির ক্ষতি করবেন না ভাইয়া। পরশ সব শুনল, তারপর ধীর কণ্ঠে বলল, আমার ভাইয়ের লাশ পেয়েছে, নিজের হাতে ওকে নিয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সের শব্দ শুনেছ? ও আমার পেছনে আছে। তুমি খুব দায়িত্বের সাথে ওর লাশটা আমার হাতে তুলে দিয়েছ, তাই না? চিন্তা করো না, আমি খুব যত্নের সাথে তোমার বোনের লাশটা তোমার হাতে পৌঁছে দেব, হিসেব বরাবর। ওকে? চমকে উঠল স্পর্শী। রাগে জেদে হাতের ফোনটা ছুঁড়ে মারল বিছানার উপর। রাগে মাথার চুলগুলো খামছে ধরল। নিজেকে ভীষণ অসহায়ের মতো লাগছে। ছোট বাচ্চাদের মতো হাঁটু ভর করে এগিয়ে গেল ফোনের কাছে। চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা, তোকে আমি খুন করব আমার বোনের ক্ষতি করার চেষ্টা করলেও। তুই আমার কথা বিশ্বাস করলি না তো? তোর ওই ভাই আর জানোয়ার বন্ধুগুলোর কথা শুনলি তো? খুব পস্তাবি, আমার বোনের ক্ষতি করবি না। তোর ভাই আরো একটা আছে না তোর,
প্রথমটাকে তো খুন না করলেও পরেরটাকে করব, একদম বিনা অপরাধে। আর শোন, তোর সাহায্য আমার কখনো লাগবে না। থু, আমি আমার বোনকে নিজে খুঁজে নিব। মুহূর্তেই পরশ ফোন কেটে দিল, কেননা পিরোজপুরে এসে গেছে গাড়ি। পিরোজপুরের মধ্যে ঢুকতেই পরশের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কী করবে সে, কী উত্তর দিবে সবার কাছে? মাথায় কিচ্ছু আসছে না, শুধু বাজছে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ। শিকদার মহলে গাড়ি ঢুকতেই কান্নার রোল পড়ল পুনরায়। গাড়ি থেকে বের হলো না পরশ, যেন পাথর সমান বোঝা হয়ে এনেছে সে। চোখ বন্ধ করে সিটের সাথে হেলিয়ে বসে রইল। সবাই লাশ নিয়েই ব্যস্ত। পিয়াসা বেগম হাউমাউ করে কাঁদছে। পেটে না ধরলেও প্রায় 2.5 বছর নিজের বুকের দুধ খাইয়ে বড় করেছে। দেবরের সদ্য মামরা ছেলেকে কোলে নিয়ে নিজের কোলের 2 বছরের ছেলেকে মাটিতে সরিয়ে রেখেছে। আদর করে নিজের নামের সাথে মিলিয়ে নাম রেখেছে পিয়াস। এত মায়া, এত ভালোবাসা কি আজকের এই লাশ দেখার জন্য জন্মেছিল? এর থেকে জন্মের সময় মারা গেলেই তো হতো। আমজাদ শিকদারকে ধরে অঝরে কাঁদছে ছোট ভাই মতিউর শিকদার। গত 24 বছর আগে প্রিয় স্ত্রী চলে গেল। মায়ের অভাব ভোগ করাবে না বলে বাবা হয়েও আজীবন ছেলের থেকে চাচা ডাক শুনে হজম করেছে এই দিনের জন্য। ছেলেটা এভাবে চলে যাবে কে জানতো? জানলে একবারের জন্যে হলেও ওই মুখে বাবা ডাক শোনার জন্যে মরিয়া থাকতো সে। কেন হলো এমন? দুহাত দিয়ে অভিভাবক রূপী বড় ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাইজান, আমার আর কেউ রইলো না। ছেলেটা এভাবে অকালে কেন চলে গেল? আমায় কে দেখবে? আমজাদ শিকদার ভীষণ শক্ত মানুষ। ছোটবেলা থেকেই তুখোড় রাজনীতিবিদ ছিলেন তিনি। তার রেস ধরেই আজ ছেলে দুটো সেই পথেই হাঁটছে। তিনিও আজ মলিন মুখে দাঁড়িয়ে আছেন। ভেঙে চুরে গেছে ভেতর থেকে। পিঠে হাত বুলিয়ে বললেন, অকালে মৃত্যু বলতে কিচ্ছু নেই। হয়তো ওর ভাগ্য এমনভাবে নির্ধারণ করা ছিল যে আত্মহত্যা করেই প্রাণ যাবে। নিজেকে সামলা। আমার ছেলেরা কি তোর ছেলে নয়? ওরা কি তোকে ফেলে দেবে? শান্ত হ। ছেলেকে কবর দিতে হবে। মর্গ থেকে বের করে বেশিক্ষণ লাশ রাখা যায় না। পাভেল অনেকক্ষণ ধরে ভাইকে খুঁজছিল। গাড়ির কাছে আসতেই দেখলো নিস্তেজ হয়ে চোখ বন্ধ করে বসে আছে। দরজা খুলে ধরে বের করলো। এরপর ধীর পায়ে হেঁটে বাড়ির ভেতরে নিয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই গোসল করিয়ে জানাজা পড়াতে হবে। ভাই ঢাকায় নানা ঝামেলায় থাকায় বিধায় নিজেও হয়তো গোসল করেনি। বাথরুমে ঢুকিয়ে দিয়ে গোসল করতে বলে নিজেও বাইরে চলে গেল। বিশাল জনসমাবেশ তারা জানাজা সম্পন্ন হলো। একে একে কাঁধে চড়ে পিয়াস গিয়ে পৌঁছলো তার চির ঠিকানায়। স্বভাবগতভাবেই একে একে ফাঁকা হয়ে গেল স্থানটি। রয়ে গেল শুধুমাত্র চির আমিটা, যার হিসেব নিকাশ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। রুমের বারান্দায় একটা চেয়ারে বসে কবরের দিকে তাকিয়ে আছে পরশ। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ভাইটার নতুন ঘরটুকু। ঠান্ডা চিত্তে তাকিয়ে আছে সেদিকে, অথচ ভেতরে তার আত্মচিৎকারে ফেটে যাচ্ছে কলিজা। এফোর ওফোর হয়ে ছিঁড়ে যাচ্ছে কলিজা। কেন ভাইটাকে সাথে নিয়ে আসলো না? কেন রেখে আসলো একাকী? কেন দেখা হলো ওই বেইমান মেয়েটার সাথে, যার কারণে ভাই আজ চিরনিদ্রায়? এতটা ভালোও কি কাউকে বাসা যায়? যদি পরশ জানতো তাহলে পায়ে ধরে এনে হলেও বিয়ে করিয়ে দিত। কেন বলেনি তার কাছে পিয়াস? কেন এভাবে লজ্জায় নিজেকে বলে দিল? না, এখানে ওই ছোট্ট মেয়েটার থেকেও বেশি দোষী স্পর্শী। পরশ ক্ষমা করবে না ওকে। পুলিশ কিছু না করলে সে ছাড়বে না। প্রয়োজনে খুব কাছে এনে তারপর আঁচড়ে ফেলতে হবে। তিল তিল করে যত্ন সহকারে মারবে ওকে। রাত 1টা, পুরো পৃথিবীটা এখন নিস্তব্ধ অন্ধকারে ছেয়ে আছে। কিছুক্ষণ পর পর বাতাসের দমকা ঠান্ডা হাওয়াগুলো উড়িয়ে দিচ্ছে সারা পিঠময় চুল। চোখগুলো তার কোনো এক নিস্তব্ধ দিঘি। চোখে নেই ঘুম। কিভাবে ঘুমোবে সে? পাতা দুটো বন্ধ করতেই কানে বাজে আরশির বেদনার্ত চিৎকার। মন বলছে এই বুঝি কোনো জানোয়ার তার বোনের ছোট্ট শরীরটা ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। উফ, যন্ত্রণা। না, এমনটা কেন হলো? তার জন্যে হয়েছে সবটা। সব কিছুর জন্যে সে দায়ী। আচ্ছা, এখন কি আরশি কাঁদছে? ওই পিশাচগুলোর অপবিত্র ছোঁয়াগুলোকে কাটার মতো বিঁধছে না তার ছোট্ট শরীরটায়? চিৎকার করে থামতে বলছে কি তাদের? অনুরোধ করছে কি ছেড়ে দিতে তাকে? আর্তনাদ করে কি স্পর্শের উদ্দেশ্যে বলছে না, আপু, এ কোন নরকে ফেললে আমার? তুমি তো সুখে আছো, কেন তোমার কর্মের ফল ভোগ করতে হচ্ছে আমার এই ছোট্ট পবিত্র শরীরটাকে? কেন আমার প্রাণটুকুও অনিষ্টতায় ভুগছে?
হাঁটু ভেঙে ছাদের ফ্লোরে বসে পড়ল স্পর্শী। কান্নায় ভেঙে পড়ল ধরণী কুল। উফ, কি সেই কান্না! এই নিস্তব্ধ রাত্রির এই বোবা কান্না যেন আশেপাশে থাকা বোবা বৃক্ষগুলোর অন্তরও নাড়িয়ে দিচ্ছে। বাতাসের সাথে নিজেদের ডালপালাকে নাড়িয়ে স্পর্শীর সাথে সাই মিলিয়ে বলছে, তুমি ভয় পেও না, আমরা আছি। দিনের প্রথম অংশ মাত্র আলোড়ন সৃষ্টি করে ধরণীতে বিরাজ করছে। সূর্যের আলোক রশ্মিগুলো একে একে প্রখর হয়ে তীব্রভাবে বিঁধে যাচ্ছে চোখে। উফ, এমন কেন হচ্ছে? রুমের মধ্যে আলোর তীব্রতা এতটা প্রখর হলো কি করে? ফোলা ফোলা লাল চোখ দুটো বেশ বেগ পেতে হলো খুলতে। চোখের নিচে অশ্রু কণাগুলো শুকিয়ে দাগ হয়ে গেছে। পুরোপুরি দৃষ্টি নিক্ষেপ করতেই চোখের সামনে সূর্য দৃশ্যমান হলো। তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকালো স্পর্শী। এটা ছাদ। তার মানে গতকালে এখানেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল সে। দ্রুত পায়ে নিচে নামতেই দেখলো সিঁড়ির গোড়ায় উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে পিপাসা। স্পর্শী ধীর পায়ে মায়ের কাছে গেল। তার পাশে বসে সান্ত্বনা স্বরূপ সাজালো মিথ্যে কথার ঝুড়ি। বলল, মা, আশির খোঁজ পেয়েছি। যে ছেলেটা মারা গেছে ওর বড় ভাইই নিয়ে গেছে রাগ করে। ওই ছেলেটা ভালো, ও আশির কোনো ক্ষতি করবে না। আমার সাথে কাল কথা হয়েছে, বলেছে আমি যদি প্রমাণ করতে পারি আমি নির্দোষ তাহলে ছেড়ে দিবে। শান্ত চোখে স্পর্শের দিকে তাকালো পিপাসা। থুতনিতে আঙ্গুল দিয়ে স্পর্শের নিচু মুখটাকে আরেকটু উঁচু করলো। বলল, কিভাবে প্রমাণ করবি? ঢোক গিলল স্পর্শী। বলল, আমি পিয়াসের বন্ধুদের কাছে প্রয়োজনে হাত জোর করে ক্ষমা চাইব। মাথা নাড়িয়ে উঠল পিপাসা। বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তাই যা গিয়ে দেখ ওদের মনটা একটু গলে নাকি। ভালো করে একটু নরম মাপ চাইবি, যেন একটু মায়া হয় ওদের। আচ্ছা, আমিও আসবো নাকি তোর সাথে? মাথা নাড়িয়ে স্পর্শী বলল, দরকার পড়বে না। এরপর কোনরূপ বাঘ বিতণ্ডায় না চড়িয়ে এই রুমে প্রবেশ করলো স্পর্শী। গায়ের পোশাক চেঞ্জ করে টেবিল থেকে ঢকঢক করে পানি খেলো। হাতের ফোনটি টিপতে টিপতে গেটের বাইরে বের হলো। অনন্তার নাম্বারে কল করতেই ওপাশ থেকে রিসিভড হলো। মুহূর্তেই শান্ত গলায় স্পর্শী বলল, একটা হকি স্টিক বের করে হলের সামনে দাঁড়া। পিয়াসের রুমমেট 3টার কাছে হাত জোর করে মাপ চাইব। আমি 10 মিনিটের মধ্যে আসছি। রিক্সা থামতেই দ্রুত পায়ে নেমে পড়ল স্পর্শী। প্রীতিলতা হল থেকে পুনরায় নজরুল হলে যাওয়ার জন্য রিক্সায় উঠল। সঙ্গে অনন্দাও আছে। ইতিমধ্যে অনেকেই তাকে কংগ্রেস করেছে মুক্তি পাওয়ার জন্যে, কিন্তু স্পর্শী নির্জীব। বয়েজ হলের সামনের গ্রাউন্ড ফ্লোরে উঠতেই দারোয়ান এগিয়ে এলো। আলতো হেসে বলল, আরে তোমরা এইখানে আসছো কেন? এইটা তো ছেলের হল, মেয়েদের হল একদম মেইন গেট দিয়া ঢোকার বাম সাইডের রাস্তার প্রথম বাম দিকের গলিটায়। স্পর্শী তাকে অবজ্ঞা করে এগিয়ে এলো সামনে। রিসেপশনের লোকটার কাছে আসতেই লোকটা চিনতে পারল। সবিনয়ে বলল, তুমি সাড়া পেয়েছো, খুশি হয়েছি, কিন্তু আপাতত কিছুদিন ভার্সিটিতে এসো না, ভালো হবে। কিন্তু তুমি তো সোজা সেই হলের সামনে আসলে। এখানে আসলে তোমার উপর সন্দেহ বাড়বে। স্পার্শী সর্দার। পিয়াসের রুমমেট 3জনকে একটু বাইরে ডেকে দিন ভাইয়া, আমি একটু কথা বলবো প্লিজ। দরকার, ভীষণ দরকার, প্লিজ। স্পর্শী অনুরোধ করে বলল। আলতো হেসে দাঁড়িয়ে পড়ল লোকটা। সবিনয়ে বলল, সে কি, ওরা তো হলে থাকে না, খুন হওয়ার পরের দিনই হল ছেড়েছে। অবাক হয়ে তাকিয়ে রইল স্পর্শী। বলল, 3জনই একই দিনে, অদ্ভুত। কিছুক্ষণ চিন্তা করে হুট করে বলল, ভাইয়া, গ্রাউন্ড ফ্লোরের এপাশে ওপাশে তো 2টো সিসি ক্যামেরা আছে। প্লিজ আমাকে ওই দিনের রাতের ফুটেজটা একটু দেখান, খুব প্রয়োজন। লোকটি কিছুটা আফসোসের স্বরে বলল, দেখ স্পার্শী, তুমি একটু শান্ত হও। ফুটেজ অলরেডি দেখেছে পুলিশ। সেখানে স্পষ্ট দেখা গেছে ওরা 3জন রাত 10টায় 46 হলের বাইরে গেছে আর 3:50 ফিরে এসেছে। এরপর 5 মিনিটের মধ্যে কর্তৃপক্ষকে বিষয়টা অজ্ঞাত করেছে। ওরা কোনোভাবে দোষী না, কারণ খুন করার সময়টাই ছিল না।
স্পর্শী দীর্ঘশ্বাস ফেলল, হেঁটে বেরিয়ে এলো রাস্তায়। অনন্তা পাশেই তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সেটা বেশ বিরক্তিকর ঠেকছে স্পর্শীর কাছে। তার বোন মিসিং, এই সান্ত্বনা দিয়ে সে কি করবে? আকাশের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে কান্না করে উঠল। দুহাত দিয়ে মুখ চেপে বসে রইল কিছুক্ষণ। হুট করেই মনে কিছু আসতেই উঠে দাঁড়ালো। দুহাত দিয়ে চোখ মুছে পুনরায় ছুটল হলের দিকে। রিসেপশনের লোকটিকে আবারও ঘিরে ধরল তার একের পর এক প্রশ্নের ভিড়ে। বলল, আমাদের হলে তো লিফটের সামনে সিসি ক্যামেরা আছে, এমনকি প্রতিটা ফ্লোরের একদম প্রবেশ পথে সিসি ক্যামেরা লাগানো আছে, তাহলে ছেলেদের কেন এই ব্যবস্থা নেই? লোকটি শান্তভাবে বলল, ছেলেদেরও আছে, সবার ক্ষেত্রেই সেম সিকিউরিটি, শুধুমাত্র নতুন নির্মিত কয়টায় ভবনে নেই। কিন্তু তা দিয়ে তুমি কি করবে? স্পর্শী ঠান্ডা মেজাজে গম্ভীর কণ্ঠে বলল, পিয়াসের ফ্লোরের এবং লিফটের ফুটেজ দেখবো আমি। আচ্ছা, এগুলো কি পুলিশ দেখেছে? মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল লোকটি। বলল, না, দেখিনি, কিন্তু তুমিও দেখতে পারবে না। হলের ভেতরের ফুটেজগুলো পার্সোনাল, বিনা অনুমতিতে ওগুলো তোমার দেখিয়ে আমরা চাকরি করবো নাকি? তুমি এখন আসতে পারো। হুট করে এই ব্যবহারটা ভালো ঠেকলো না স্পর্শীর। যদিও লোকটি কিছু ভুল বলেনি, কিন্তু তাও স্পর্শের ভালো লাগলো না। মৃদু হেসে ভ্রু উঁচিয়ে বলল, অনুমতি লাগবে, ওকে আনছি, ওয়েট করুন। পুনরায় হলে পুলিশ হাজির করলো স্পর্শী। কর্তৃপক্ষের বিষয়টা ভালো ঠেকলো না। এই নিয়ে অগণিতবার পুলিশ আসছে তাদেরই ক্যাম্পাসে, এটা যে তাদের রেপুটেশন নষ্ট করছে। ইন্সপেক্টর স্পর্শীকে নিচু গলায় বলল, দেখো, ছেলেটি রুমে বসে গলায় ফাঁস দিয়েছে, আর আমাদের কাছে সেই ফ্লোরের বারান্দার ফুটেজ আছে। এই ফুটেজ দেখে খুব কি সুবিধা হবে? শুধু আমাকে আনলেন। স্পর্শী ভাঙা গলায় বলল, আমি জানি স্যার, কিন্তু আমার যে সন্দেহ হচ্ছে ভীষণ। নইলে আত্মহত্যার পরের দিনই 3 জন রুমমেটই কেন হল ছাড়বে? একবার দেখি, যদি কিছু পাই। হার মানল ইন্সপেক্টর। একে একে দুটো লিফটের ভেতর বাহির দেখানো হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। পরক্ষণেই ফ্লোরের বারান্দার ফুটেজ বের করলো। সন্ধ্যা থেকে টেনে টেনে দেখতে দেখতে হঠাৎই চমকে উঠল সবাই। জুম করে আরেকবার রিপিট করতেই ধুম করে দাঁড়িয়ে পড়ল স্পর্শী। পিয়াজদের রুম থেকে কাপা হাতে দরজা ধরতে ধরতে বাইরে বের হলো রতন। অস্থির হয়ে আশেপাশে তাকাচ্ছিল সে। উত্তেজনায় হাত থেকে পড়ে গেল একটা পানির বোতল। এরপর আচমকাই কয়েক পা ছুটে চলে গেল ফ্লোরের মাঝখানে উঠোনের ন্যায় জামা কাপড় শুকানোর জায়গায়। দুহাত দিয়ে দ্রুত স্টুডেন্টের মেলে রাখা জামা কাপড় ফেলে দিল ফ্লোরে। রশি খুলে দৌড় দিল আবারও রুমের মধ্যে। সাথে সাথেই বন্ধ হয়ে গেল সে রুমের দরজা। আর এই পুরো ঘটনাটাই ঘটেছে ঠিক 10:35-এ। স্পর্শী পুনরায় জুম করতে বলল, স্ক্রিন বড় হতেই বলল, ওটা পানির বোতল থাকলেও ভেতরে কিন্তু পানি নয়, কালো রঙের ঘোলা একটা তরল পদার্থ, সম্ভবত নেশা জাতীয় কিছু খাচ্ছিল। ইন্সপেক্টর বললেন, এই রশি তো পিয়াসের গলায় পাওয়া গেছে, কিন্তু এটা দিয়ে ওই ছেলেটা কি করছিল? স্পর্শী গম্ভীর কণ্ঠে বলল, জিজ্ঞেস করুন ওদেরকে, মৃত্যুর আগে বন্ধুকে গলায় ফাঁস দিতে হেল্প করেছিল কি ওরা? তাই জন্য কি নিজে থেকে রশি এনেছে, নাকি ফাঁস দিয়ে হত্যাটা ওরাই করেছে? অপরাহ্নের প্রথম প্রহর, ঘড়ির কাঁটায় মাত্র 2:30। রতন বসে আছে লকআপের মধ্যে, অন্ধকার সেই কুঠুরি। আশপাশ থেকে একটুও আলোর ছিটে ফোটা নেই, শুধুমাত্র মাথার উপরে একটা ছোট্ট লাইট জ্বলছে। ছোট্ট একটা টেবিল, তার ওপাশে চেয়ারে বাঁধা আছে রতন। বাম পাশে স্পর্শী নিষ্পলকভাবে তাকিয়ে আছে। ডান পাশে লাঠি হাতে এক পুলিশ এবং সামনেই ইন্সপেক্টর। এ যাবৎ অগণিত মারলেও শিকার পায়নি সে। কিন্তু যখন ভিডিও ফুটেজ দেখানো হলো, ঠিক তখনই হাউমাউ করে কাঁদতে লাগলো। এবার আর বাঁচার উপায় নাই। কেন দড়িটা সে আনতে গেল? উফ, ভুল। পুনরায় মারতে উদ্যত হতেই রতন বলল, পিয়াসের সাথে কোনো শত্রুতা তাদের ছিল না, কোনো কালেই না, বরং খুব ভালো বন্ধু তারা। যতই খরচ লাগতো সবই পিয়াস দিত। ও বড়লোক ভাই হিসাবে ছাড়াই টাকা দিত,
আর আমাদের পেছনেও ও হিসাব ছাড়া খরচ করত। মদ, গাঁজা, ইয়াবা, ফেসিডিল থেকে শুরু করে বিভিন্ন হাই কোয়ালিটি এবং এক্সপেন্ডিস মাদক দিয়ে নেশা করতাম আমরা। পিয়াসও আমাদের সাথে থাকতে থাকতে শিখে গেছিল। এমনকি একটা পর্যায়ে ও আমাদের থেকেও বেশি নেশাগ্রস্ত হয়ে উঠল। প্রতিদিন সন্ধ্যা থেকে আমরা রুমের মধ্যে বসে নেশা করতাম, আবার 10টার পর বের হয়ে দিঘির পাড়ের জঙ্গলেটাতে গিয়েও করতাম। ওইদিকে ও সব ঠিকই ছিল। ওই ভিডিও নিয়ে পিয়াসের কোনো মাথা ব্যথাই ছিল না। আরে ও তো লজ্জার লও নেই, ও তো দিব্যি আমাদের সাথে বসে নেশা করছিল। 4জনই প্রায় 9টা পর্যন্ত একটানা আমোদ ফুর্তি করতে থাকি। হুট করেই সামনে থাকা সকল বোতল ইয়াবাগুলো ও টেনে নিল, নিজেই বিছানার তলায় রেখে চেঁচিয়ে বলল, আজ যখন স্পর্শী আমায় মারছিল তখন তোরা গিয়েছিলি আমায় বাঁচাতে? সামনেও তো যাসনি, আরও পালিয়ে গেছিলি। তোদের দেবো আমার টাকার কোনো মদ? জীবনেও না। নিজের টাকা দিয়ে কিনতে পারলে তারপর খাস। এখন আমি এগুলো একাই খাবো। স্যার বিশ্বাস করেন, আমাদের কোনো হুঁশ জ্ঞান ছিল না, অনেকটা নেশা হয়ে গেছিল। ওই মাদকগুলো যখন পাওয়ার জন্য যা খুশি তাই করতাম, আর সেই জন্য আমরা ওড়ে ধরে বিছানার এপাশে এনে চেপে ধরি। নেশাগ্রস্ত অবস্থায় যে যেখানে পারছি ওকে বাধা দিয়ে মদগুলো নিতে। ওই সময় বালিশ চাপা পড়ে ও মারা যায়। কিন্তু স্যার আমরা নেশায় ছিলাম, মাফ করে দেন, হুঁশ ছিল না। এরপর অনেকক্ষণ পর বুঝলাম ও মারা গেছে। তখন কি করতাম বলেন? তাড়াতাড়ি কোনোভাবে রশি এনে গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দিলাম, যাতে সবাই বুঝে ওই ভিডিওর জন্য আত্মহত্যা করেছে। কিন্তু শালার গায়ে এত ওজন যে 2 মিনিটের মধ্যে ফ্যান ভাঙা নিচে পইড়া গেছে। তারপরও সব গুছাইয়া আমরা নর্মাল হইয়া কোনো মতে হল দিয়া বের হইয়া গেছি। কিন্তু বিশ্বাস করেন, এটা ইচ্ছাকৃত ছিল না। ইন্সপেক্টর ঠাস করে একটা থাপ্পড় মারলেন, এরপর কনস্টেবলের উদ্দেশ্যে বললেন, বাকি দুটোকেও ধরে আনো, আমি এমপি সাহেবকে ফোন করছি। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল স্পর্শী। ইন্সপেক্টরকে বলল, স্যার ওদের জিজ্ঞেস করুন তো আশির সাথে পিয়াসের সম্পর্ক ছিল, এটা কি পরশ শিকদারকে ওরা বলেছে? দুপাশে ঘন ঘন মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল রতন। বলল, এটা পিয়াস নিজেই ওর ভাইকে বলেছে। আমরা তো শুধু ওর সাথে সাই মিলিয়েছি, আমরা তো আশিকে চিনতামই না। এইদিকে হুট করে পিয়াস কিডন্যাপের কথা বলেছিল, তখন দেখেছি প্রথম। আর পিয়াস তো তোমার বোনকে নয়, তোমাকে ভালোবাসতো, কিন্তু তুমি তো পাত্তাও দাও না। এই কারণে তোমাকে ব্ল্যাকমেল করতে আশিকে কিডন্যাপ করতে গেছিলাম আমরা, কিন্তু সফল হইনি। ফ্লোরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল স্পর্শী। এতক্ষণ এই জবাবদিহিতার পুরো কন্ট্রোভার্সি রেকর্ড করা হয়েছিল। ইন্সপেক্টর নিজেই এই কাজ করেছেন। ধীর পায়ে থম দিয়ে চেয়ারে কিছুক্ষণ বসে রইল। শরীর থেকে যেন বিশাল এক বোঝা নেমে গেছে। এখন পালা এগুলো পরশ শিকদারকে দেখানোর। কিন্তু আদেও কি তিনি বোনকে ছাড়বেন? শিকার পাবে কি? লোকটা ভীষণ খারাপ, পিয়াসের কাতারেই পড়ে। নইলে যতই প্রতিহিংসা থাকুক, একটা ছোট্ট মেয়েকে জিম্মি করতে স্পর্শীকে দুর্বল করতে চাইছিল। কাপুরুষ। দ্রুত গতিতে দাবানলের ন্যায় ধুলো উড়িয়ে গাড়ি প্রবেশ করলো ঢাকার মধ্যে। সন্ধ্যা সবে 7টা, আর ঘন্টাখানিকের মধ্যেই সে পৌঁছে যাবে থানা স্ট্যান্ডে। পাভেল পাশে বসে ভাবনায় মগ্ন। পুলিশ অফিসার বলেছে, আপনার ভাই সুইসাইড করেনি, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীও এখন হেফাজতে আছে, আপনি দ্রুত আসুন। ব্যাস, সকল কিছু ছেড়ে প্রলয়ের ন্যায় ঢাকায় রওনা হয়েছে সে। কাল পিয়াসের নামে বিশাল আকার মিলাদ আয়োজন করা হবে। প্রচুর কাজ রয়েছে পরশের, কিন্তু এই মুহূর্তে সে অন্য চিন্তাতে ব্যস্ত। ভাই হত্যার সুবাদে পুরো মুখ রাগ এবং বিষাদের সুর বিরাজ করলেও আলতো এক প্রসন্ন ভাব বিচরণ করছে। তার ধারণা মতে খুনি স্পর্শী। সে প্রমাণ সহ হাতে নাতে ধরা খেয়েছে। এর থেকে আর সন্তুষ্টির কি হতে পারে? থানার বাইরের বেঞ্চের উপর বসে আছে স্পর্শী। অনিচ্ছা সত্ত্বেও পুরো জীবনের শ্রেষ্ঠ বিরক্তিকর এবং ঘৃণিত মানুষটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। খিদেই পেট চোচো করছে। আজ কতগুলো ওয়াক্ত সে না খেয়ে আছে।
একটু আগেই হাবিলদার বনরুটি আর চা দিয়ে গেছে। বনরুটি পছন্দের না হলেও আজ খেলো স্পর্শী। চায়ের মধ্যে ডোবাতেই চক্ষু চড়ক গাছ। এ কি, চা গেল কোথায়? আলতো হাসলো স্পর্শী, ধীর কণ্ঠে রুটির উদ্দেশ্যে বলল, আমার চা তুই খেয়ে নিলি, এবার আমি খাবো কি? থেমে ঘাড় কাত করে বলল, চল আমি তোকেই খেয়ে নেই, কেমন? রুটিটুকু শেষ হতেই পরশের গাড়ি ঢুকলো। আজকে আর বডিগার্ড নেই, সে একাই এসেছে গাড়ি চালিয়ে, এমনকি ড্রাইভারও আনেনি। কিন্তু পাভেল আসতে দিল না। এই অবস্থায় ওকে একা ছাড়াটা বোকামি হয়ে যাবে। এমনিতেও গত কদিনে ভাই এমন সব কাজ করেছে যেগুলো ওর করাই উচিত ছিল না। কিভাবে এসব সামলাবে সেসব নিয়েই পাভেল চাপের ওপর আছে। একবার এগুলো কোনোভাবে পাবলিকের কাছে ব্লাস্ট হলে ওর কেরিয়ারে যে ধস নেমে যাবে সে খেয়াল কি ওর আছে? সেটাও বাচ্চা আপু জানলেই তো পুরো পিরোজপুর তুলকালাম কাণ্ড ঘটিয়ে দেবে। কিভাবে বাপের সামনে দাঁড়াবে দুই ভাই? দ্রুত গাড়ি থেকে নেমে পড়লো দুই ভাই। স্পর্শীকে সামনে দেখতেই কটমট করে চাইলো পরশ। এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, গটগট পায়ে চলে গেল ভেতরে। স্পর্শীও গায়ে মাখলো না। এমনিতেও এসব জানোয়ারদের কাছে অ্যাটেনশন পাওয়ার মোটেই ইচ্ছে নেই তার। সেই সকালে বাড়ি থেকে নেমেছে, রাত হয়ে চলল, কিন্তু এখনো যায়নি ফিরে। কিভাবে যাবে? খালি হাতে যে মোটেই ফেরা যাবে না। ধীর পায়ে পরশের পিছু পিছু সেও ফিরল। পরশ পাথর হয়ে বসে আছে চেয়ারে, পাভেল মাথায় হাত দিয়ে বসে রইল। সে মাথাতেই আনতে পারছে না বিষয়গুলো। কিভাবে সম্ভব এটা? নেশাগ্রস্ত হয়ে খুন করেই কিভাবে ঠান্ডা মাথায় সামলে নিল ঘটনাটা? পুরো 3 জন হত্যাকারী স্বাভাবিক ভঙ্গিতে নাটকীয়তা সাজিয়ে চলাফেরা করেছিল সবার সঙ্গে। এমনকি একজনের মধ্যেও সামান্যতম সন্দেহের রেস ধরতে দেয়নি। হোস্টেল ছাড়ার আগে কর্তৃপক্ষকে জানিয়েছে যে রুমে আমাদের বন্ধু আত্মহত্যা করেছে, সে রুমে থাকা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের মনে হচ্ছে পিয়া সারাক্ষণ ওই রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। উফ, কতটা সাংঘাতিক এই টক্সিক ফ্রেন্ডগুলো, যারা স্বার্থের জন্য গলায় গলায় ভাব, আবার সেই স্বার্থে টান লাগলেই গলায় ছুরির আঘাত। দুহাতের আঙ্গুল দিয়ে লম্বা চুলগুলোকে পেছনে নিয়ে নিল পরশ। পেছনে ছুটি বাঁধা চুলগুলো এলোমেলো হলো না এক অংশও। এরপর ইন্সপেক্টরের উদ্দেশ্যে বলল, আমি ওই কুত্তার বাচ্চাগুলোর সাথে দেখা করতে চাই। ইন্সপেক্টর বাঁধ সাধেই কঠোর কণ্ঠে বলল, জাস্ট 5 মিনিট অফিসার। চলে গেলেন সেলের দিকে। ইন্সপেক্টরের আদেশেই খুলে দেওয়া হলো তালা। ব্যাস, মুহূর্তেই এপাশ দিয়ে শোনা গেল অজস্র অশ্রাব্য গালি, সাথে ওদের চিৎকার ও আর্তনাদ। জগতের কোনো নেতার মুখে এতটা বাঁচে কথা স্পর্শী কখনো শুনেছে কিনা সন্দেহ। হওয়াটাই স্বাভাবিক, কারণ জনগণের সাথে কথা বলার সময় তো তাদের মুখ দিয়ে মধু ঝরে। আর নিতে পারল না স্পর্শী। 2 মিনিটের জন্যে কানে আঙ্গুল দিয়ে বধির হয়ে গেল। মাথার গোছালো ছুটিটা খুলে ফেলেছে সে। গরমে টপ টপ করে পড়তে লাগলো গায়ের ঘাম। গায়ের সাদা পাঞ্জাবিটা ইতিমধ্যেই অর্ধাংশ ভিজে গেছে। থানা থেকে গটগট পায়ে বের হয়ে গেল পরশ। পাভেল ও ছুটল পিছু পিছু। স্পর্শী হতবাগ, দ্রুত ছুটল তাদের পেছনে। পরশকে বলল, আমার বোন কোথায়? এখন তো সবটা প্রমাণ হয়েছে, স্বীকারোক্তি সহ সিসিটিভি ফুটেজও দেখেছেন। তাহলে এবার আমার বোনকে ছেড়ে দিন, ওকে কোথায় রেখেছেন? পরশ পাত্তা দিল না। মুখ তার সম্পূর্ণ লাল হয়ে গেছে রাগে। তেজের সাথে দরজা খুলে বসলো সিটে। পাভেল ঢোকার প্রয়াস করতেই পেছন থেকে কলার টেনে ধরল স্পর্শী। শান্ত কণ্ঠে বলল, আপনার ভাইয়ের সাথে ফোনে বলা যাবতীয় কন্ট্রোভার্সি আমার ফোনে রেকর্ড করা আছে। আমার বোনকে যে আপনার ভাই কিডন্যাপ করেছে এই কথা নতুন করে প্রমাণ করতে হবে না আমায়। আশা করছি এগুলো যেন পুলিশ বা মিডিয়ার সামনে আমায় প্রকাশ না করতে হয়। আমার বোনকে যেন সহি সালামতে আমার হাতে পৌঁছে দেয়, সময় কাল সকাল পর্যন্ত। নইলে 9টার মধ্যেই আমাকে ডিবির অফিসে প্রেসের সামনে দেখা যাবে। আশা করি আমাকে বুঝবেন। কিছুটা ঘাবড়ে গেল পাভেল, কিন্তু প্রকাশ করলো না। কলার থেকে আলগোছে হাতটা সরিয়ে চোখ টিপ দিয়ে বলল, কোথায় কোথায় পুরুষ মানুষের গায়ে হাত দিবেন না, আমাদের ইজ্জত আছে। একদম বয়স টিজিংয়ের মামলায় ঢুকিয়ে দেব।
এই সিরিয়াস মুহূর্তে এমন রিয়াকশন মোটেও আশা করেনি স্পর্শী। পাভেলের সামনে আঙ্গুলের তুড়ি বাজিয়ে বলল, ওয়ে বেয়াই লাগো না তুমি আমার। এসব ঠাট্টা পকেটে ভরে রেখে দাও, আমার কথা যেন মাথায় থাকে। গলা খাকারি দিল পাভেল, নিচু কণ্ঠে বলল, আমি দেখছি বিষয়টা, আপনি চিন্তা করবেন না। আর এসব ছেলে মানুষই ছাড়ুন, মেয়ে মানুষ এত পুলিশের কাছে যেতে হয় না, আমি জানাবো আপনাকে। বলেই গাড়িতে ঢুকে স্টার্ট দিল। গাড়ি কিছুটা দূরে যেতেই হাত পা ভেঙে বসে পড়ল রাস্তার পাশে। আদেও কি আরশিকে দেবে তারা, নাকি আরো যুদ্ধ করতে হবে বোনকে পাওয়ার জন্য? আচ্ছা, রাগের বশে তারা কি উল্টোপাল্টা কিছু করে ফেলেছে আরশির সাথে? না না, এমনটা কিচ্ছু হবে না। আরশি ঠিক আছে, একদম সুস্থ আছে। বাড়িতে প্রবেশ করতেই 100খানা প্রশ্নের সম্মুখীন হলো স্পর্শী। কোনো উত্তর দিল না সে। শরীরটা ভালো লাগছে না মোটেও। গোসলে ঢোকার আগে বলল, আরশিকে সকালে আনতে যাব, এখন আমার জন্য দুটো ভাত বারো তো, খিদে পেয়েছে খুব। পিপাসার মায়া লাগলো, মুহূর্তেই কান্না করে দিল। আজ 2 দিন ধরে তাদের কারোরই খাওয়া হচ্ছে না। বড় মেয়েটা না হয় ইচ্ছে করে খায়নি, চাইলেও পাবে, কিন্তু ছোটটা আরশি কি আদেও খাবার পাচ্ছে? দিয়েছে কি খেতে? কিভাবে গলা দিয়ে খাবার নামাবে সে? পুনরায় আকুল হয়ে বলল, এই স্পর্শী, চল না এখনই আনতে যাই। এখন গেলে কি মেয়েটাকে দেবে ওরা? আচ্ছা, কোন জায়গায় আটকে রেখেছে? এখন গেলে কি নিয়ে আসতে পারবো? উপস, ভালো লাগছে না আর এই প্যান প্যানানি, সহ্য হচ্ছে না মোটেও। চিৎকার করে বাথরুম থেকে বলল, এই রাতে কিভাবে পিরোজপুর যাব? একটু ধৈর্য ধরো প্লিজ, আমাকে আর জ্বালিও না। মাথায় আকাশ ভেঙে পড়ল পিপাসার। মস্তিষ্ক হুট করেই অচল হয়ে পড়েছে। পুরো শরীর যেন অসাড় হয়ে গেছে। কোনো মতে দেওয়াল ধরে নিজেকে আটকালো। চেয়ারে বসে হতবাক মুখে আওড়ালো, ফিরোজপুর? টানা ঘন্টা খানেক বাথরুমে থাকার পর বের হলো স্পর্শী। হাঁটু ছোঁয়া লম্বা চুলগুলোকে তোয়ালে দিয়ে জড়িয়ে নিল। মা টেবিলের কাছেই আনমনে খাবার বাড়ছে। ত্রস্ত পায়ে সেখানে গিয়ে বসলো। নিজের প্লেটে ভাত বেড়ে মায়ের উদ্দেশ্যে বলল, তরকারি দাও। পিপাসা নীরব, আনমনে ভাতের চামচ নাড়িয়ে যাচ্ছে গামলায়। স্পর্শী তাকালো, কপালের মাঝখানটায় সূক্ষ্ম 2-3টে চিন্তার ভাঁজ পড়ল। কণ্ঠে জোর এনে আবারও বলল, মা। আচমকায় চমকে উঠল পিপাসা, ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ বল। স্পর্শী পুনরায় জোরালো কণ্ঠে বলল, তরকারির বাটিটা দাও। এগিয়ে দিল পিপাসা, এরপর নিজের পাতেও নিয়ে নিল। দুলোকমা মুখে দিয়ে মায়ের দিকে তাকালো স্পর্শী। হুট করে কেমন চুপ হয়ে গেছে সে। বলল, কিছু কি ভাবছো তুমি? পিপাসা মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। বলল, তেমন কিছু না। আরশি কি ফিরোজপুরে আছে? আচ্ছা, তুই গিয়ে নিয়ে আয় না। এতটা দূরে আমি এমনিতে জার্নি করতে পারি না। আমি তোদের জন্য রান্না করে রাখবো, ঠিক আছে? মাথা নাড়িয়ে হুঁ সূচক উত্তর দিল স্পর্শী। পরক্ষণেই বলল, এই তো কিছুক্ষণ আগে যাওয়ার জন্য চেঁচাচ্ছিলে, এখন হঠাৎ কি হলো? পিপাসা নিরুত্তর খেতে লাগলো। পরক্ষণেই বলল, আরশির সাথে কি একবারও ওরা ফোনে কথা বলতে দেয়নি? স্পর্শী পুনরায় দেবে গেল বিষণ্ণতার জোয়ারে। অস্ফুট স্বরে বলল, না, আর কাল সকালে তো পাচ্ছি ওকে। আর খেলো না। দ্রুত চলে গেল রুমে। ত্রস্ত পায়ে পাতলা চাদরটার নিচে শুয়ে পড়ল। ফ্যান চলছে একাধারে। সেই চলন্ত ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলো স্পর্শী, আচ্ছা তার কাছে তো কোনো কল রেকর্ড নেই, ওটা তো শুধু ভয় দেখানোর জন্য বলেছিল। কিন্তু যদি ওরা কাল আরশিকে না দেয়, তাহলে তাহলে কি করবে সে? মুহূর্তেই মস্তিষ্ক বলল, না না, ওই সেক্রেটারি ছেলেটার মুখে সে ভয় দেখেছে, নিশ্চয়ই দেবে বোনকে। ভেড়ানো দরজা আলতো হাতে ঠেলে খুলল পাভেল। রুমের ভেতর ঢুকতেই পুনরায় ভেতর থেকে বন্ধ করে দিল তা। এরপর ধীর পায়ে হেঁটে বিছানায় বসলো। পরশ আতশোয়া হয়ে কপালে হাত ঠেকিয়ে বসে আছে। পাভেল এসেছে এসে টের পেয়েছে সে, কিন্তু চোখ খুলতে ইচ্ছে করছে না মোটেই। পাভেল দীর্ঘশ্বাস ফেলল, নিচু কণ্ঠে বলল, না জেনে শুনে ওই বাচ্চা মেয়েটাকে তুলে আনা মোটেও উচিত হয়নি তোর। একবার ভাব, গত 3 দিন ওর পরিবার, ওর বড় বোনকে কতটা দৌড়ের উপরে ডেকেছিস তুই। ও তো আমাদের প্রেমার থেকেও ছোট। একবারও কি দেখেছিস তুই ওকে? কি নিষ্পাপ চেহারা।
এবারে চোখ খুলল পরশ, সন্দেহী দৃষ্টিতে পাভেলের দিকে তাকিয়ে বলল, আমি এত প্রশংসা শুনতে চাইনি তোর থেকে। তোর তো যে মেয়ে সামনে পড়ে সেটাকে নিষ্পাপ মনে হয়। এত বাচাল বাদ দিয়ে কি বলবি সেটা বল। পাভেল নড়ে চড়ে বসলো, এরপর দ্রুত কণ্ঠে বলল, ওর বড় বোনের সাথে যেসব কথা বলেছিস সব রেকর্ড করে রেখেছে। কালকের মধ্যে বোনকে না ফেলে সে ডিবি অফিসে যাবে, প্রেস সাথে নিয়ে। আমি কাল সকালের মধ্যে ওকে ছেড়ে দেব। পরশ অন্যদিকে তাকিয়ে রইল। পাভেল পুনরায় পাশে বসলো। উকি মেরে তাকাতেই দেখলো পরশের ফোনে থাকা পিয়াসের হাস্য উজ্জ্বল এক ছবি। পাভেল পাশ থেকে ফোনটা নিয়ে আলগোছে ডিলিট দিয়ে দিল। পরশ এবারেও নিরুত্তর। হুট করে বলল, হয়তো ছোট্ট মেয়েটার কোনো দোষ নেই, কিন্তু ওর বোনের ছিল, অগণিত ভুল ছিল ওর। ও নিজেকে কি ভাবে? ওর তো সাত রাজার ভাগ্য যে আমার ভাই ওকে পছন্দ করত, কিন্তু ও কি করলো? দিনের পর দিন পিয়াসকে মেন্টালি সিক করে দিল, অপমান অসম্মানে চর্চরিত করে দিল। আমি 100% শিওর ওর কারণে পিয়াস নেশা ধরেছে, নইলে এই বাজে বন্ধুদের সাথে পরিচয় হতো না। ওই সাদা চামড়ার এত দাম, ইচ্ছে করছে অ্যাসিড দিয়ে পুরো শরীর জ্বালিয়ে দিই। পাভেল কটমট করে উঠল, বলল, যত দোষ সব সর্পি ঘোষ। আরে নেশা করেছে তোর ভাই, সেখানে ওই মেয়েটার কি দোষ? ও বোনকে পুরো 3 দিন আটকে রাখলি। পুরো সমাজ কতটা কলঙ্ক লিখে দিবে ওই ছোট্ট শরীরটাকে তুই জানিস? ওর বড় বোনকে খুনি বানিয়ে দিলে, 2 দিন জেলে ঢুকিয়ে। ওই মেয়েটারও সম্মান আছে, তুই বল। আচ্ছা আমি বুঝলাম না, তুই ওই মেয়েটাকে নিয়ে এতটা ভাবছিস কেন? খাওয়া নেই, নাওয়া নেই, ঘুম নেই, তুই তো ভুলতেই পারছিস না মেয়েটাকে। সামনে তোর বিয়ে, অন্তত পূরবীকে নিয়ে ভাব। তা না করে তুই তো অন্য মেয়েদের সাথে সারাক্ষণ জড়িয়ে আসিস। কটমট করে উঠল পরশ। পাশ থেকে চারটা ছুঁড়ে মারল পাভেলের গায়ে। দাঁতে দাঁত চেপে বলল, বের হয় এখান থেকে। সারা রাত নানা জল্পনা কল্পনার পর ভোরবেলায় দুচোখ বন্ধ করেছে স্পর্শী। ফলস্বরূপ সকাল 7:30টায় ঘুম থেকে উঠতে পেরেছে। দ্রুত চিত্তে বাথরুমে ছুটল। ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে মায়ের কাছ থেকে বিদায় নিল। পার্সে কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ল পিরোজপুরের উদ্দেশ্যে। এখনো অবধি কোনো ফোন আসেনি, তার মানে আরশিকে ওরা দিবে না। এবারে আর বসে থাকবে না স্পর্শী। পুলিশ নিয়ে সোজা হাজির হবে এমপির বাড়ি। একজন জনপ্রতিনিধি সবার অগোচরে ঠিক কতটা জঘন্য হতে পারে সেটা বুঝিয়ে দিবে পুরো পিরোজপুরবাসীকে। ঘড়ির কাঁটায় মাত্র 8:22, আর কিছুক্ষণের মধ্যেই বাস এসে পড়বে। সকাল 8:30 কফি বর্ণের এক বিলাসবহুল গাড়ি এসে থামলো রেডিও কলোনির প্যাসিফিক গার্মেন্টস কোম্পানির সামনে। ড্রাইভারকে গাড়িতে রেখে বের হয়ে গেল পাভেল। দরজা খুলে আলতো হাতে ধরে বের করলো আরশিকে। আলতো হেসে বলল, এখানে? উৎফুল্ল আরশির চোখ মুখ খুশিতে চকচক করে উঠল। হেসে দিল পাভেল, বলল, হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাড়িতে যাই, তারপর তোমার বড় বোন আমায় কচু বাটাতে আপ্যায়ন করো। মারা পড়বো নাকি আমি? শেষে ভাইয়ের উপর সমস্ত রাগ আমার উপর ঢেলে দিক। কোনো মতে কারো হাতে তুলে দিয়ে কেটে পড়তে পারলে আমি বাঁচি। হেসে দিল আরশি, বলল, আমার আপু ভীষণ ভালো, কিন্তু একটু বেশি রাগী, আর মুখের আগে হাত চলে, এই জন্য অনেকেই ওকে ভয় পায়। আমাদের কলোনির বেশিরভাগ উঠতি বয়সের ছেলেপেলেরা ওকে লেডি গুন্ডা বলে, কিন্তু আপু এসব জানে না, ও বেশি ব্যস্ত থাকে সব সময়। তবে আমার আপু ভীষণ সুন্দরী, ওর চুলগুলো একদম মেঘের মতো, অনেক লম্বা, কিন্তু ও একটুও যত্ন নেয় না, সব সময় মাথার উপর একটা পাগলা বয়াতির মতো খোপা করে রাখে। পাভেল ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এই থামো থামো, এত প্রশংসা করো না তোমার আপন নামে। শেষে দেখে গেল প্রেমে পড়ে গেলাম। মুহূর্তেই আকাশের ঘন কালো মেঘ হানা দিল আরশির মুখ জুড়ে। কথা বলাটা যেন থেমে গেল আপনা আপনি। গাল ফুলিয়ে অস্ফুট স্বরে বলল, আপনি কেন আপুর প্রেমে পড়বেন পাভেল ভাই? পাভেল হাসলো। এই মুহূর্তে তারা ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস স্বরূপ বলল, কেন প্রেমে পড়তে পারে না? আরশির রাগ হলো, ভীষণ রাগ হলো। কেন আপুর প্রেমে পড়বে পাভেল ভাই? কেন তার প্রেমে পড়বে না? নাকের পাটাতন ফুলিয়ে রেগে বলল, আপু প্রেম করবে না, আর ওর বিয়ে হয়ে গেছে অলরেডি। এইচএসসির পরেই বিয়ে দিয়েছিল মা, কিন্তু বেশি দিন টেকেনি। 3 মাসের মাথায় ডিভোর্স হয়ে গেছে ওর। সেই থেকেও কোনো ছেলেকে সহ্য করতে পারে না। জানেন, ও দুলা ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল ফুলদানি ছুঁড়ে।
বিপদের মুহূর্তগুলো সবসময় ভয়ঙ্কর হয়, তখন প্রতিটি সেকেন্ড হয় মিনিটের সমান। এক পা চলতে মনে হয় এক সাগর পাড়ি দেওয়ার সমান। শরীর মন তখন পাথরের ন্যায় ওজন হয়ে যায়। স্পর্শে বিরক্ত হয়ে বারবার সময় দেখতে লাগলো। মিনিটের কাঁটা 40 পেরিয়ে গেলেও বাস আসার কোনো নাম নেই। এ যাবৎ কাউন্টারের টিকিট বিক্রেতাকে বেশ কয়েকবার তারা দেখিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। বাস আসছে আসছে বলেও এখনো পৌঁছায়নি। পুনরায় বিরক্তিকর নিঃশ্বাস ফেলতেই ফোনের রিংটন বেজে উঠল। নাম্বারটা অচেনা। দ্রুত চিত্তে রিসিপ্ট করলো। মুহূর্তেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসলো। আমি পাবেল শিকদার বলছি। আপনাদের রেডিও কলোনির ওভারব্রিজের উপরেই আছি। একটু তাড়াতাড়ি কি আসবেন? আমার দ্রুত পিরোজপুরে ফিরতে হবে। হুট করেই কেমন সারা শরীর কাঁপতে শুরু করলো স্পর্শীর। আজ কতগুলো দিন পরে আরশিকে পাবে। আদেও কি এটা সত্যি নাকি সে স্বপ্ন দেখছে? নিজেকে প্রাণপণ চেষ্টা করলো স্বাভাবিক রাখার। শান্ত কণ্ঠে বলল, 10 মিনিটে আসছি। বলেই কেটে দিল ফোন। দ্রুত নামলো কাউন্টার থেকে। এরই মধ্যে রিক্সা পেল। এখান থেকে হেঁটেই যাওয়া যাবে ব্রিজের কাছে। জোর হলে 6-7 মিনিট লাগবে, কিন্তু স্পর্শীর পা চলছে না। মনে হচ্ছে কেউ শক্ত করে টেনে ধরে রেখেছে। 2.5 মিনিটের মধ্যেই ব্রিজের নিচে থামলো রিক্সা। ব্যাগ থেকে টাকা দিয়ে ছুটে উঠতে লাগলো সিঁড়ি বেয়ে। ওই তো দেখা যাচ্ছে আরশিকে। ওদিকে তাকিয়ে কথা বলছি ছেলেটার সাথে। স্পর্শী এগিয়ে গেল। আলতো করে হাত ছুঁতেই চমকে পিছনে তাকালো আরশি। মুহূর্তেই বিড়াল ছানার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আলগোছে আরশির পেছনে গেল। বোনের ডান হাতটাকে শক্ত খুঁটির ন্যায় জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে পাফেলের দিকে চেয়ে রইল। স্পর্শী নির্জীব। পাফেলের দিকে তাকাতেই মাথা চুলকে অন্যদিকে তাকালো। আমতা আমতা করে বলল, আপনার বোনকে সই সালামতে আপনার হাতে পৌঁছে দিলাম। যা হয়েছে সব এই পর্যন্তই। এবারে আপনি আপনার রাস্তায়, আমরা আমাদের রাস্তায়। ভবিষ্যতে আর কখনো দেখা না হোক, এটাই চাওয়া। আসছি। এই ধূপধাপ পা ফেলে ব্রিজের ওপাশ দিয়ে নেমে গেল। এতক্ষণে যেন হার্ট তার খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে। আশেপাশে অজস্র মানুষ। পাফেল ভয়ে ছিল, না জানি কখন ঠাস করে মেরে দেয় গালের ওপর। তখন কি করতো সে? মেয়েদের সাথে মারামারি করতো নাকি সে? আল্লাহর কাছে কোটি শুক্রিয়া যে সবটা ভালোই ভালোই মিটে গেছে। এবার কোনোভাবে এই সাভার থেকে বের হতে পারলে হয়। পাভেল চেপে আরশিকে গা ছাড়িয়ে সামনে টেনে আনলো। ইস, মুখটা কেমন শুকিয়ে গেছে তার বিড়াল ছানাটার। দুহাত দিয়ে আলগোছে টেনে বুকে জড়িয়ে ধরলো। আরশিও লেপ্টে রইল অনেকক্ষণ। দুইজনই নির্বিকার, যেন কিছু বলার ভাষা নেই। আলগোছে হাতের কবজি ধরে আরশিকে নিয়ে রাস্তায় নামলো স্পর্শী। রিক্সা ডাক দিয়ে চলল বাসার উদ্দেশ্যে। 5 মিনিটের মাথায় পৌঁছে গেল তারা। কলিং বেল বাজাতেই গেট খুলল পিপাসা। আরশিকে দেখতেই হাউমাউ করে কান্না করে জড়িয়ে ধরল। কিছু বলার প্রয়াস করতেই স্পর্শী ইশারায় বারণ করলো। থেমে গেলেন তিনি। তারপর হুট করে জিজ্ঞেস করলেন, তোর না ফিরোজপুরে যাওয়ার কথা ছিল? মাথা নাড়ালো স্পর্শী। বলল, ওরাই পৌঁছে দিয়ে গেছে। দ্রুত রান্নাঘরে ছুটলেন পিপাসা। বললেন, আমি ভাবলাম তোদের আসতে আরও দেরি হবে, তাই তো রান্না করিনি। তোরা বস, আমি নুডলস রান্না করে দিচ্ছি। মাথা নাড়িয়ে আরশিকে নিয়ে রুমে চলে গেল স্পর্শী। তার গায়ে নতুন ড্রেস। সেদিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর জামা কই আর এটা কার? কিছুটা ভীত সন্ত্রস্ত হলো আরশি। বলল, এটা পাবেল ভাই কিনে দিয়েছে, আর আমারটা ওই ঘরেই রেখে আসছি ভুলে। স্পর্শী অন্যদিকে তাকালো। মাথার ভেতর অজস্র প্রশ্নরা খোঁচাচ্ছে উত্তর জানার জন্য। কিন্তু এই সময়ে আরশিকে প্রেসার দেওয়া কোনোভাবেই উচিত হবে না। নিজের সমস্ত প্রশ্নকে গিলে ফেলে উঠে রুমের বাইরে গেল। মায়ের রান্না হয়ে গেছে। গ্লাস এবং জগ সাথে কিছু কাঁটা চামচ নিয়ে চলে এলো রুমে। মাও নুডলস হাতে পিছু পিছু এসেছেন। বিছানার উপর বেড়ে মেয়েদের সাথে নিজেও বসলেন। স্পর্শী কাউকে পাত্তা না দিয়েও খেতে আরম্ভ করলো। ভীষণ খিদে পেয়েছে। পিপাসা ছোট মেয়ের হাতে বাটি তুলে দিয়ে বললেন, আম্মু খাও। সামান্য ঢোক গিলল আরশি। সবার সাথে নিজেও 1 চামচ মুখে নিল। তারপর রেখে দিতেই ভ্রুকুচকে ফেলল স্পর্শী। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, খাচ্ছিস না কেন?
নড়ে চড়ে বসলো আরশি, আমতা আমতা করে বলল, আমার পেট ভরা, ঢাকা ঢুকেই পাভেল ভাইয়ের সাথে খেয়েছি। আতকে উঠল পিপাসা, স্পর্শীর উদ্দেশ্যে বলল। পাবেল ভাই আবার কে? স্পর্শী শান্ত কণ্ঠে বলল। যে ছেলেটা ওকে নিয়ে এসেছি। এরপর আরশির উদ্দেশ্যে বলল। তা কি খেয়েছিস? আসন দিয়ে বসে বলল। চাউমিন। ভ্রুকুচকে হেয়ালের সাথে স্পর্শী বলল। বাবা, নতুন জামা, চাউমিন, বেশ ভালোই তো শান্তিতে ছিলি, তাই না? বাটি রেখে আরশিকে টেনে কাছে নিল পিপাসা। স্পর্শীকে ধমক দিয়ে তুই থাম বলেই মাথায় হাত বুলিয়ে বলল। ওমা, তোর সাথে ওরা খারাপ কিছু করেনি তো? এখান থেকে কিভাবে নিয়ে গিয়েছিল তোকে? আরশি মায়ের কোলে শুলো, পা দুটো তুলে জানালার গ্রিলে রেখে বলল। আমি তো তোমাকে আপুর কথা বলার জন্য পার্লারে যাচ্ছিলাম, এর মধ্যে রাস্তায় একটা মোটা তাজা লোক এসে বলল তুমি ওনাকে পাঠিয়েছো ফোন নেওয়ার জন্য। আমি বললাম এখন পারবো না, আম্মুর কাছে যাব। তারপর উনি বললেন তাহলে আমার সাথে চলো। তারপর তো আমি উঠে গেলাম, এরপরই কি একটা নাকের স্প্রে করলো আর আমি অজ্ঞান হয়ে গেলাম। তেতে উঠল স্পর্শী, বলল। কেন, তুমি কি একটা বাচ্চা যে গাড়িতে উঠতে বলবে আর হনহনিয়ে উঠে যাবি? আজকাল বাচ্চারাও তো তোর থেকে চালাক। তুই খামচি মারতে পারলি না? হাতে নখ রাখিস কেন? খামচি মেরে চোখের ঢেলা ঢেলা বের করে দিবি, তারপর যা হবে হোক। আগে তো নিজের সেফটি, তা নয় তা করবি কেন? সারাক্ষণ পেট গাদিয়ে খাবি আর ভেটকি মাছের মতো বিছানায় পড়ে উল্টাবি। তোর এই একটা কাজের জন্য কতটা দৌড়াতে হয়েছে তা কি তুই জানিস? তোর খাওয়া বন্ধ, সামান্য একটু বুদ্ধি নেই মাথায়, ঢ্যাঁড়স কোথাকার। আরশি মাথা নিচু করে ছলছল চোখে সবটা শুনল। পিপাসা আবারও জড়িয়ে নিল নিজের সাথে। এরপর স্পর্শীর উদ্দেশ্যে বলল। ও কি তোর মতো সব বোঝে? এইটুকু মেয়ে আমার, ও কি করে প্যাচগোজ বুঝবে এসবে? ওর সাথে তোর তুলনা দিচ্ছিস? আগে ও তোর মতো হোক, তারপর বলিস। এরপর আরশির উদ্দেশ্যে বলল। ওমা, এতদিন কি খেয়েছিস তুই? তোকে কি খেতে দিয়েছিল ওরা? মায়ের বুকের মধ্যে মাথা গোছল আরশি, বলল। এখান থেকে যাওয়ার পর সারাদিন রাত আমি অজ্ঞানী ছিলাম। মাঝরাতে একটু বিকেলের দিকে উঠলাম, ওমা, ওই ঢ্যামরা বেটা আবার আমাকে স্প্রে করে দিল। এরপর তো পরের দিন সকালবেলা পাভেল ভাই আসলো। তারপর থেকে সকাল বিকাল রাতে ওই খাবার দিয়ে যেত। দুপুরে বিরিয়ানি, সকালে পরোটা ভাজি, রাতে গ্রিল আনতো, আমরা খেতাম। বলতে বলতেই উৎফুল্ল আরশি বসে পড়ল বোনের সামনে, বলল। জানো আপু, আমাকে একদিন রাতে ফুচকা এনেও খাইয়েছে পাবেল ভাই। স্পর্শী চোখ দুটো ছোট ছোট করে তাকালো, বলল। থেমে মায়ের দিকে তাকিয়ে বলল।